সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের পক্ষ থেকে বিখ্যাত অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন এর উপস্থাপনায় ধারাবাহিক অনুষ্ঠান অপরাধ কথা। এবার আরও নতুনভাবে মাঠের বাস্তব অভিজ্ঞতা, তদন্তের নেপথ্য কাহিনী, অপরাধ জগতের অজানা দিক সবকিছুই তুলে ধরা হবে তথ্যভিত্তিক ভাষ্যে, সরাসরি সত্যের আলোকে। সাহস, অনুসন্ধান আর নির্ভুল তথ্য, এই তিনটি শক্তিকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে অপরাধ কথা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের অপরাধ কথা শোনার জন্য। আপনারা জানেন, আমি গত সংখ্যায় আমরা অপরাধ কথা নামে একটি অপরাধ বিষয়ের আলোচনা বা বয়ান শুরু করেছিলাম। আমাদের এই বয়ান সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের পক্ষ থেকে একযুগে প্রচারিত হচ্ছে বা হবে চট্টচিত্র, আমাদের ইংরেজি পত্রিকা মাল্টিমিডিয়ার ট্যুরিস্ট, দি ট্যুরিস্ট, আমাদের চট্টগ্রাম, আমাদের বাংলা এবং কথা টিভিতে। এই কথা টিভিতে আগেও আমাদের অসংখ্য অনুষ্ঠান গিয়েছে। বিশেষ করে বাংলা টিভির যখন ধারাবাহিক আমরা প্রোগ্রাম করেছি চট্টগ্রাম সংলাপ আমার উপস্থাপনায়, তখন আমরা কিন্তু কথা টিভির মাধ্যমেই অসংখ্য প্রোগ্রাম সারা বিশ্ববাসীকে বিনোদন দিয়েছি। আজকের কথা কিন্তু বিনোদনের নয়, আজকের কথা কিন্তু আমাদের স্মৃতিমূলক কথা। বিশেষ করে অপরাধ কথা আমার একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে দীর্ঘ জীবনের অভিজ্ঞতার এবং সাংবাদিকতার আলোকে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে অপরাধ জগতের যে তথ্য রহস্য উদ্ঘাটন করেছিলাম, সে রহস্যর উদ্ঘাটন করতে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হয়েছি তার বিবরণ দিয়ে আমরা অপরাধ কথার প্রথম সংখ্যা, প্রথম পর্ব কত কিছুদিন আগে করেছি। আমাদের দর্শকদের বিশেষ অনুরোধে আমার অসংখ্য ভক্ত রয়েছে, তারা বলেছে যেহেতু এই পর্বগুলো যেন নিয়মিত ধারাবাহিকভাবে করি, তবে বিষয়টি আলাদা আলাদা করার জন্য, সব বিষয় যেন একত্রিত মানি। তাই দর্শকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে তাদের আবেগ এবং আপ্লুত কণ্ঠের অনুরোধ, আমার যে উপস্থাপনা সত্য কথা আমরা বলার জন্য এবং সত্য দৃশ্য চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করছি। এবং কত আজকের পর্ব দ্বিতীয় পর্ব, অপরাধ কথা দ্বিতীয় পর্ব। অপরাধ কর্মকাণ্ডের সংবাদ পরিবেশন করতে গিয়ে কিভাবে মিথ্যা মামলার শিকার হয়েছে। সংবাদপত্রের জগতের সাথে জড়িত থাকলে অপ্রিয় সত্য কথাগুলো বলতে হবে এবং তুলে ধরতে হবে। অপ্রিয় সত্য কথা তুলতে গিয়ে অসংখ্য শত্রুর মুখোমুখি হতে হয়, যা এখনো হচ্ছে। তখন কিন্তু ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, যার কারণে হয়তো অনেকের কাছে অজানা রয়ে গেছে বা অজানা থাকত। আজকের ডিজিটালের যুগ, সহজে সবকিছু পেয়ে যাচ্ছে। এখনো কিন্তু অসংখ্য অপরাধ কর্মকাণ্ড করছে এবং আমরা তুলে ধরছি, এবং তুলে ধরতে গিয়ে আমরা এই যে বিভিন্ন বিপদের মুখোমুখি হচ্ছে। 1997 সালে পাঁচলাইশ এলাকার একজন প্রবাসী ব্যবসায়ী সালাম নামী, চাইলদাতলি বাড়ি, সাজ্জাদদের এলাকায়, এবং কমিশনার লিয়াকতের খুবই কাছের মানুষ ছিলেন। কমিশনার লিয়াকত কিন্তু তখন মারা যায়নি, এবং তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় মন্ত্রী ছিলেন মান্নান সাহেব। এই সালামকে অপহরণ করা হয়েছিল যারা ওই সময় জড়িত ছিলেন, আমি প্রথমে বলছি, এবং কুকুমনির নির্দেশে। ওখানে শফি, তারপরে হলো জমির, শফি এখন সম্ভবত দেশের বাইরে, জমির বলখালি বাড়ি সৌদি আরবে, এবং তারপরে তাদের একটি বড় গ্রুপ ছিল। আরো অনেকের নাম হয়তো এখানে বলাটা সঠিক হবে না।
তাদের অস্ত্র কেনার জন্য, এবং কমিশনার লিয়াকতের খুব কাছের মানুষ সালাম, সেই যেহেতু কমিশনার লিয়াকতের এবং আওয়ামী লীগকে তারা মানে বিভিন্নভাবে ডোনেশন করতেন, সেটা জানতো, ওই কারণে সালামকে তারা কিডন্যাপ করেছে। সালাম তখন কিন্তু বাইজিদ বোস্তামি থানা প্রতিষ্ঠা হয়নি, তখন ফাসলা থানার অধীনে। এই সালামের কিডন্যাপ সেটা আলোচিত একটি ঘটনা ছিল। তখন ওসি ছিলেন আবুল কালাম আজাদ ফাসলা থানার, তিনি একজন বিজ্ঞ ওসি ছিলেন, এর আগে ডিবিতে ছিলেন। তখন কিন্তু আমি ক্রাইম নিউজের সুবাদে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল। এ সালাম কিডন্যাপের পরেই আমি অনুসন্ধানে নেমে গেলাম। একদিকে সন্ত্রাসীদের তাণ্ডব এবং প্রভাব বিস্তার, অন্যদিকে প্রশাসনের সাথে কথা বলা এবং সত্যগুলো উদ্ঘাটন করা, এবং আমি মূল জায়গার মধ্যে পৌঁছে গেলাম, তাদের মানে কিডন্যাপের কারণ কি। তখন কিন্তু কিডন্যাপের বিষয়টা ছিল তারা অস্ত্র কিনবে এবং এই সালাম থেকে মোটা অঙ্কের টাকা নেবে। কেন? তারা কমিশনার লিয়াকতকে মানে মুখোমুখি হবে। কমিশনার লিয়াকতের ডোনার হিসেবে ছিল সালাম, তার কারণে। আমি অনুসন্ধান করতে গিয়ে তখন দেখা যাচ্ছে পুলিশের সম্পৃক্ততা রয়েছে, বিশেষ করে এসআই আবুল হাশেমের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ ছিল। কমিশনার লিয়াকতের বিরুদ্ধে আমার অভিযোগ ছিল, কমিশনার লিয়াকত সিডিএর মেম্বার ছিলেন। তারপর এইগুলো নিয়ে পক্ষে বিপক্ষের অসংখ্য লেখা যখন আমি লিখলাম, বিশেষ করে তখন অপরাধ জগতে, এক পর্যায়ে এদিকে শিবিরের একটি গ্রুপ নাসির, এখন শিবিরের নাসির কিন্তু এখনো বেঁচে আছে, তখন তিনি খেপে গেলেন। খেপে গিয়ে তার অনেক সন্ত্রাসীরা, তার গ্রুপের ক্যাডাররা আমাকে হত্যা করার জন্য লেগে গেছে। কেন? তখন যেহেতু প্রশাসন তাদেরকে কিন্তু গাইল করতেছে, বিশেষ করে তখন মানে উচ্ছৃঙ্খল ছিল তহিদ নামে একজন। তহিদ পরবর্তী ফায়ে কাফুস গোলা নাসওয়ালির ঘরে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তহিদ এবং হুমায়ুন আমাকে মানে খুবই টার্গেট করেছে। পরে নাসির, কেন নাসির কিন্তু এই অপরাধের সাথে জড়িত ছিল না। নাসির কিন্তু এখনো বলছি, তখনও বলছি, নাসির কিন্তু বরঞ্চ সালামকে উদ্ধার করার জন্য খুব পাগল হয়ে গেছে। কিন্তু পত্রপত্রিকা, অন্যান্য পত্রপত্রিকায় নাসিরকে আক্রমণ করা হলো। এখন তাদের মধ্যে অনেকে ধারণা করছে আমি সেটা করাচ্ছি, মানে নাসিরের গ্রুপদের বিরুদ্ধে, কিন্তু আসলে তখন অন্যান্যরা করাচ্ছে, কিন্তু আমি না। এবং প্রশাসন আমাকে আবার ভুল বুঝে বসে থাকলো, আমি একুরের তথ্যগুলো মানে সন্ত্রাসীরা হয়তো আমার কাছ থেকে পাচ্ছে। এই যে কাহিনীর পরবর্তী দেখা গেল, আমি যখন সঠিকগুলো, তখন পুলিশের সাথে একটা গোপনীয় লেনদেনের কথা হয়েছিল সন্ত্রাসীদের, এবং বিশেষ করে আবুল হাশেম বাউজান বাড়ি, এবং সেই সন্ত্রাসীদের সাথে লেয়াজু করার কারণে এদিকে আবার প্রশাসন খেপে গেছে এই কমিশনার লিয়াকতের বিরুদ্ধে। মন্নান সাহেব তখন মন্ত্রী, তিনি থানায় আসছেন এবং সমস্ত বাংলাদেশের পত্রপত্রিকায় বড় করে নিয়ে এসেছে। 1 মাস পরে সালাম উদ্ধার হয়েছে। সালাম উদ্ধারের পরে অনেক ঘটনা, সালামকে কিভাবে উদ্ধার করা হলো, তাকে প্রথম কিডন্যাপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে মানে হাটাজারি, ওখান থেকে সিকুল বাহা, ওখান থেকে নিয়ে গেলেন চকরিয়া, মানে ওই যে চকরিয়ার থেকে নিয়ে গেলেন মানে বঙ্গোপসাগরে, পরবর্তী ওখান থেকে সরাসরি এনে সালামকে উদ্ধার করে এবং মানে লেয়াজু করিয়ে দেওয়া হয়েছে। তবে উদ্ধারটার জন্য কিন্তু যথেষ্ট তৎপর এবং সক্রিয় ছিলেন নাসির, এই যে শিবিরের নাসির, এবং কাঠুলি মোল্লা যে ওনার বন্ধু, এবং লাকি বেডিং মোল্লার গড়ের মধ্যে বসে একটি সিদ্ধান্ত হয়ে ওখান থেকে সালামকে উদ্ধার দেখিয়ে এবং গোলপাড়ের মোড়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তো টোটাল অনুসন্ধানগুলো আমার নলেজে ছিল, যার কারণে এখন একদিকে তহিদ এবং হুমায়ুন আমাকে গুলি করার জন্য, এটা গত পর্বে বলেছিলাম, হোটেল ফরেস্টারে হামলা করেছে। অন্যদিকে প্রশাসনের যে গোপনীয়তা এবং প্রশাসনের দুর্বলতা এবং আওয়ামী লীগের একটি শ্রেণী এর বিরুদ্ধে, বিশেষ করে কমিশনার লিয়াকতের বিরুদ্ধে আমার এর আগেও যথেষ্ট নিউজ করেছি, অভিযোগ করেছি, সবকিছু মিলে পরবর্তীতে আমাকে এই সালাম কিডন্যাপের মামলাতে আমাকে চার্জশিট আসামি করা হলো। আমাকে করা হলো, শিবিরের নাসিরকে করা হলো। নাসির পরবর্তীতে সেই মানে অ্যারেস্ট হয়ে গেছে এপ্রিলের 9 তারিখ 1997 নাসির অ্যারেস্ট হয়ে গেল অন্য মামলায়। পরবর্তী নাসিরকে মানে কি এই যে
এই মানে আমাকে মানে পুলিশের সত্যটা প্রকাশ করে দেওয়া, এবং অন্যদিকে যারা সন্ত্রাসীদের সাথে পুলিশের লেয়াজুতা, বিশেষ করে তখন আওয়ামী লীগের বেশ কিছু মানে নেতাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল, এবং কমিশনার লিয়াকতকে মিমি সুপার মার্কেটের ডাকাতির আসামি করা, মামুন MS কলেজে মামুন মারা গেছে, মামুনকে আসামি করা, এবং এই রহস্যগুলো বিশেষ করে আসিফ আলিদ বাবু ছিলেন ফার্স্ট ক্লাসে, অনেক কাহিনী। এই যে সাজ্জাদের বাড়ি, বিশেষ করে সাজ্জাদ তো ছোট ছিলেন, মানে গণি কন্ট্রাক্টর বাড়িতে হামলা, এই তথ্যগুলো এবং গণি কন্ট্রাক্টরের পরিবারের পক্ষ থেকে, সাজ্জাদের পক্ষ থেকে কিন্তু আমি ত্রিফল মার্ডারের বাড়ির আক্রমণের উপর আমি লেখা লিখেছি, এবং এটা প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত আমি করে দিয়েছি সবকিছু মিলে, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু প্রশাসনের পক্ষে একটা রিপোর্ট দেওয়া, এগুলো সবকিছু মিলে। এবং কমিশনার লিয়াকত কিন্তু প্রশাসনকে প্রেসার দিয়েছে, মন্ত্রী মন্নান সাহেব প্রেসার দিয়েছে আমাকে যে কোনো ওয়াইতে মানে মামলাতে দিতে হবে। এখন একদিকে প্রশাসনের কিছু রহস্য উদ্ঘাটিত হয়ে গেছে, অন্যদিকে প্রশাসন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং কমিশনার লিয়াকত, উনি তখন আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক, তার কথা রক্ষা করতে হচ্ছে, এবং সেই কারণে শিবিরের নাসিরকেও আসামি করা হয়েছে, আমাকেও আসামি করা হয়েছে। আমি পরবর্তীতে আমি আগে বলছি, যেহেতু জীবনে এগুলো নতুন কিছু নয়, এরশাদ বিরোধী আন্দোলন করেছি 90-এর পর থেকে, মানে আমি হয়তো লেখালেখির জন্য মুখোমুখি হয়েছে, নিবিষের মুখোমুখি হতে হয় না, এরশাদ বিরোধী আন্দোলন আমরা অনেক মুখোমুখি হয়েছি, এটা নতুন কিছু নয়। তখন আমি এই যে অবাক হয়ে গেলাম, আমাকে কেন আসামি করা হলো, এবং শিবিরের নাসিরকে কেন আসামি করা। নাসির একদিন জেলখানার মধ্যে, এর মধ্যে মানে এই যে মুহিম অ্যারেস্ট হয়েছে, এই যে তাকে পরবর্তী র্যাবে মানে হত্যা করা হয়েছে, র্যাবে তাকে ক্রস ফায়ারে মারা হয়েছে, তখন মুহিম এবং শিবিরের নাসির জেলখানায়। একদিন আমরা করলাম কি, শিবিরের নাসির এবং মুহিমটা আমি জেলখানায় অফিস কল দিয়ে রাখালাম, এবং বিষয়টা আমি বললাম ঘটনাটা কি। তো নাসির আমাকে ওই দিন বলছিল, যেহেতু আমাদেরকে কেন আসামি করা হলো, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করছেন, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করছি। আমি যদি, নাসির বললেন, যেহেতু আমি যদি সহযোগিতা না করতাম, তাহলে এই কমিশনার লিয়াকত এবং তাদের সমস্ত ক্ষমতা দিয়েও সালামকে কিন্তু উদ্ধার করতে পারতো না, যেখানে পুলিশও পারে নাই। কিন্তু আমি নাসির তাকে উদ্ধারের জন্য সহযোগিতা করেছি, এবং আমার ছাপে এরা কিন্তু এই কমিশনার লিয়াকতের মানে আপন মানুষ সালামকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা। যদিও অপহরণকারীরা সবাই পরিচিত ছিল, কিন্তু নাসিরের ভয়ে কিন্তু সবাই কিন্তু পালিয়ে গেছে মানে ওই এলাকাতে। এই যে নাসির এটা নিয়ে আমাকে বলছে, কামাল ভাই এই মামলাটা আপনি সিরিয়াস ভাবে মুভ করেন, সত্যটা সবাই যেন জানে। তখন নাসিরের বিরুদ্ধে তো অ্যারেস্ট হওয়ার পরে সব পত্র পত্রিকায় লেখালেখি, সে তো একজন বড় মাপের একজন মানে অপরাধী হিসেবে বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তার পক্ষে কথা বলা, তার পক্ষে এই যে লেখালেখি, এটা কিন্তু মানে খুবই পুশ করছিল। এরপরে আমাকে কিন্তু পুলিশের পরবর্তী যারা ছিল তারা জানে, এটা আওয়ামী লীগের মন্ত্রী মান্নান সাহেব এবং কমিশনার লিয়াকতের প্রেসারে আমাকে মামলার আসামি করা হয়েছে। কিন্তু আমি মানে এই ঘটনা বরঞ্চ আমি সত্যটাই উদ্ঘাটন করে দিয়েছি, এবং সত্যটাই আমি পত্রিকায় লিখেছি, এবং মানে অ্যাকুরেট কথাগুলো আমি লিখেছি। তখন আমাকে কিন্তু প্রশাসন কখনো ডিস্টার্ব করেনি। আমি আদালত থেকে, এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন রুহি দাস, তিনি এর আগে আনোয়ারা উপজেলা এনেছিল, আমি ওনার সাথে বললাম, যেহেতু আমি আপনার মামলার আসামি, আমাকে মানে ওয়ারেন্ট করা হয়েছে, বিশেষ করে এই যে অপহরণ মামলার আমি চার্জশিটভুক্ত আসামি, আপনি আমাকে জামিন দেবেন কিনা। তখন উনি বললেন, উনি মামলা দেখে বললেন, হ্যাঁ আপনি কোনো এক সময় আসেন, আপনাকে আমি জামিন দিয়ে দেবো। তখন এখনো মনে আছে, আমি আদালতে হয়তো কাঠগড়াইতেও যাইতে হয় নাই, আমি এটা মানে গর্ব করার বিষয় না, যেহেতু আদালত বুঝতে পেরেছে যেহেতু আমি একটা ষড়যন্ত্রের শিকার, এবং আমি ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার, একদিকে সন্ত্রাসীদের, একদিকে রাজনৈতিকভাবে, আর একদিকে হলো এই যে প্রশাসনের, তাহলে আমি ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু আমি আপোষ করি না কোনো ক্ষেত্রে, বা আমি সত্য থেকে আমি সরে যাই না। এই যে মামলার বিষয়গুলো, এই যে তখন পরবর্তীতে এই মামলা বেকসুর খালাস দেওয়া হয়েছে, বিশেষ করে মানে যারা এখানে জড়িত ছিল, সত্য ঘটনা হলেও এখানে অসত্য আসামিটা মানে বেশি ছিল, মিথ্যা আসামি করা হয়েছিল আমাদের মতো
আমাকে যেমন মিথ্যা আসামি করা হয়েছে, নাসিরকে মিথ্যা আসামি করা হয়েছে, কিন্তু কয়েকজনকে সত্যিকার আসামি করা হয়েছে, যেমন জমিরকে করা হয়েছে, শফিকে করা হয়েছে। শফি অ্যারেস্ট হয়েছিল, কিন্তু জমির পরবর্তী সৌদি আরবে পালিয়ে গেছে, এখনো কিন্তু সৌদি আরবে আছে। কিন্তু আমি যখন এই মামলার সরাসরি মুভ করলাম, আমি যখন আইনগতভাবে উপস্থিত হলাম, তখন এই মামলা মিথ্যা ঘটনা যদিও সত্য হয়, কিন্তু আমরা ছিলাম মিথ্যা আসামি। আমাদের যে এই মানে মিথ্যা আসামি করা হয়েছে, যে মিথ্যা আসামি এর কারণে পুরো মামলাটাই কিন্তু মানে খারিজ হয়ে গেছে। খারিজ না, বেকসুর ভাবে সবাইকে খালাস দিয়ে দিয়েছে। কারণ একটি মিথ্যার জন্য 100টা সত্যি অনেক টাইমের মধ্যে ঢাকা পড়ে যায়। কারণ মিথ্যা কাউকে আসামি করে বা মিথ্যা মামলা দিয়ে কখনো মামলার জয় কিন্তু করতে পারে না। এই যে মানে ঘটনা, এই ঘটনা মানে আমি সংক্ষিপ্ত আকারে তো আজকে আলোচনাগুলো বললাম। তখন যে সালাম কিডন্যাপের বিষয়টা সারা বাংলাদেশে আলোচিত হয়েছে, প্রবাসী ব্যবসায়ীরা আলোচনা করেছে, কিন্তু এই কিডন্যাপটা ছিল কিন্তু তাদের আধিপত্য, এলাকার আধিপত্যকে ঘিরে, এবং পরবর্তীতে দুইটা গ্রুপ দুইভাবে বিভক্ত হয়ে একটা জামাত সমর্থিত, আমি তাদেরকে জামাতের নির্দিষ্ট পদ পদবি না থাকলেও কিন্তু জামাতের সমর্থিত, বিশেষ করে তখন মানে কুকুমনি ছিল, কুকুমনিকে তো পরবর্তী হত্যা করা হয়েছে, মহিম তার হত্যা করেছে, যা কথাটা আমি আগেও বলেছি, লিখেছি আমি। এবং পরবর্তীতে মহিমের কারণ কমিশনার লিয়াকতকে হত্যা করা হয়েছে, একটার সাথে একটা রিলেটেড। কিন্তু ওই যে মামলাগুলো এবং সত্য ঘটনার পরও কিন্তু আদালত থেকে বেকসুর সবাই খালাস পেয়ে গেছে। কেন? যেহেতু নিরীহ মানুষদেরকে যখন আসামি করা হলো, আমি আমার কাজ করেছি, আমার লেখালেখির যেহেতু মানুষ, আমি অনুসন্ধান যেহেতু করব, মানে সত্য উদ্ঘাটন করতে গিয়ে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তখন কিন্তু কমিশনার লিয়াকত এর একটি মনের মধ্যে আমার প্রতি একটা ক্ষোভ ছিল। তার অনেক বিরুদ্ধে আমি নিউজ করেছি, বিশেষ করে সিডিএর বিভিন্ন অনিয়মের বিষয়, এবং পূর্বগুণের পাশে একটি জায়গা সিডিএন মেম্বার হিসেবে তিনি একটা হস্তক্ষেপ করেছিল সে বিষয়, এবং তার অপকর্মের বিষয়। আমি যখন মহিউদ্দিন চৌধুরীর খুব কাছের মানুষ ছিল, মহিউদ্দিন চৌধুরীর প্রভাবে সেই অন্যভাবে সেই কিন্তু বিভিন্ন অপকর্ম করত। আমি কিন্তু তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত উদ্দেশ্যে করিনি, তার অনিয়মের বিরুদ্ধে কিন্তু তখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসছে দীর্ঘ 23 বছর পরে, 1996, এগুলো 97-এর কথা। তখন তাদের আধিপত্য, তাদের যে প্রতিপত্ত এবং ক্ষমতা বিশাল একটা ব্যাপার। এবং তখন চট্টগ্রামে কিন্তু কোনো মন্ত্রী, পুরমন্ত্রী ছিল না, মাত্র হাম মন্ত্রী ধরা যায়, শ্রমমন্ত্রী মন্নান সাহেব। মন্নান সাহেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু মন্নান সাহেবকে হয়তো ভুল বুঝিয়েছেন। মন্নান সাহেব নিজেই থানায় আসছিল, থানায় বসেছিল এই সালামকে উদ্ধার করার জন্য। এবং এই ওসি কালাম, আবুল কালাম আমার হয়তো বেঁচে আছেন বা আমার কথাগুলো শুনবেন, তিনি আমার অত্যন্ত বন্ধু ছিলেন। এবং আমরা বসে তাকে উদ্ধার এই সে কি করা যায়, এবং টাইম টু টাইম আমি তথ্যগুলো প্রসার করেছি এবং নিউজ করেছি। এখন তো অনলাইন হয়ে গেছে, তখনকার তো অনলাইনে এক একটা অনুসন্ধানে এক একটা দলিল। তো সত্যি কথাগুলো, আমি যে সত্যি কথাগুলো উপস্থাপন করেছিলাম, এই সত্যি কথাগুলো উপস্থাপনের মধ্যে কমিশনার লিয়াকতের বিরুদ্ধে গিয়েছে, এবং প্রশাসনের বিরুদ্ধে গিয়েছে, এবং অন্যান্য জনের বিরুদ্ধে গিয়েছে। তার জন্য তারা আমাকে আসামি করা হয়েছে। যে আজকের এই মামলার কথাগুলো আসার কারণ হলো, এখনো কিন্তু অনেকেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, মিথ্যা অপপ্রচার করে। তা আমি অপরাধ কথাগুলো আমার লেখার কারণ হলো, অপরাধ কথা বই পাই করার কথা হলো, জীবনের অজানা অনেক কথা আমার কাছে রয়ে গেছে, যেগুলো আমি জানালে অনেক জনের মুখও উন্মোচিত হয়ে যাবে। আমি বাংলাদেশের অসংখ্য অপরাধের রহস্য উদ্ঘাটন করেছি। চট্টগ্রামের এমন কোনো অপরাধ ঘটনা নেই আমি তথ্য দিই নাই। এই যে পরবর্তী আসবো এক একে পর এক, এই যে আজকে যে কেডিএস এর ছেলে যে এই কারাগারে আটক আছে, ভারতের নাগরিককে মানে হত্যার অপরাধ, ওই তথ্যটা কিন্তু আমি উদ্ঘাটন করে দিয়েছিলাম। এটাও কিন্তু পরবর্তী আসবে। তা আজকের আমি উদ্ঘাটনের বিষয় মানে যাচ্ছি না। আজকে যে আলোচনাটা আমি প্রারম্ভ শুরু করেছিলাম, আজকে যে কথাটা বললাম, অর্থাৎ লেখালেখি করতে গেলে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে কারো বিপক্ষে যাবে, কারো পক্ষে যাবে। এবং আমি তখন একদিকে হলো এই শিবিরের নাসিরের গ্রুপের চাপের মুখে পড়েছি। হুমায়ুন আমাকে হোটেল ফরেস্টারে তাদের টোটাল গ্রুপ তহিস 214 নম্বর রুমে আমাকে কিন্তু গুলি করার জন্য গিয়েছে, আমার অনুপস্থিতিতে ওখানে রুমে গুলি করেছে। অন্যদিকে মানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কমিশনার লিয়াকত আমার পিছনে লেগে গেছে, এবং মন্ত্রী মন্নান সাহেব আমার পিছনে লেগে গেছে। মানে ওই চারিদিকের চাপের পরও কিন্তু
আমি কোনো অন্যায়ের কাছে নথি স্বীকার করি নাই। মানে যদিও বা আমাকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে, আমাকে মামলায় ফাঁসিয়েছে, কিন্তু আমি একদিনের জন্য আমাকে আদালতে কখনো অপমান করেনি বা কারাগারে পাঠানি এবং জামিন থেকেও বঞ্চিত করেনি। এবং আমি ন্যায় বিচার পেয়েছি, আমাকে আদালত সাথে সাথে জামিনও দিয়েছে এবং আমি ওইটা নির্দোষ প্রমাণিত করে প্রমাণ করেছি যে তো সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। এখনো অনেকেই মানে আমার লেখালেখির কারণে শান্বিত হয়ে আমার বিরুদ্ধে কত ধরনের মামলার কথা আসে, মামলা দেবে, এ করবে সে করবে। এগুলো তো মাথায় রাখতে হবে যারা লেখালেখি করি বা করে। আমি বর্তমান সাংবাদিকদের কথা, আমি যে কথাগুলো বলছি এগুলো দলিলের কথা। এখানে সংশ্লিষ্ট প্রশাসনকে বলবো 1997 সালের 5 লাইশের যে সালাম কিডন্যাপের ঘটনা, আপনাদের কাছে নথি আছে, এখানে ডিজিএফআই এনএসআই সমস্ত ব্রাঞ্চ। আমি বলবো আজকে যে কথাগুলো বলছি আমি তখনকার ফাইল ঘেটে দেখেন, আমার লেখাগুলো দেখেন, এবং তখন যেটা বলেছি আজকেও সেটা বলছে। কিন্তু এইগুলোর জন্য আমি একদিনের জন্য কিন্তু আপোষ করি না। এবং এই প্রশাসন যদি ইচ্ছে করে এগুলো আবার নতুনভাবে তদন্ত করতে পারবে। তদন্ত করলে কিন্তু আমি যা বলছি তার এক শব্দ কিন্তু ব্যতিক্রম হবে না। এবং আমি মনে করি এই কথাগুলো প্রশাসনের জন্য কাছে আসবে। কেউ যদি মিথ্যা মামলা করতে যায় কোনো একটা সাংবাদিকের বিরুদ্ধে, আমি বলবো যে আমি আজকের এই যে উদাহরণ দিয়ে বললাম 1997-তে সালাম কিডন্যাপের আমি রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ত্রিমুখী সমস্যায় পড়ছি। একদিকে সন্ত্রাসীদের, অন্যদিকে প্রশাসনের, অন্যদিকে রাষ্ট্রদিক নেতা, বিশেষ করে তখন আওয়ামী লীগের মন্ত্রী মান্নান সাহেব এবং কমিশনার লিয়াকত সহ। তারপরে অন্যদিকে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কিন্তু মানে সুবিধা অর্জন করলেও, ভোগ করলেও, কিন্তু মানে এই আমাদের হয়রানির কোনো দায়ভার কিন্তু তারা নেয়নি এবং নেওয়ার কত না, তারা নেবে বা কেন, তাদের কাজ তারাই করেছে। এবং আজকে আমি বলবো যে ওই সালাম কিডন্যাপের ঘটনায় শিবিরের নাসির এখন কারাগার থেকে 27 বছর পরে বাইরে আসছে। তিনি কিন্তু আমার কারণে মামলার খালাস পেয়েছে এবং তিনি এখনো বেঁচে আছেন। আমি নাসির ভাইকে বলবো যে নাসির ভাই নিশ্চয় মনে আছে, এবং সে আমাকে প্রশ্ন করেছিল, নাসির ভাই একদিন কোর্ট বিল্ডিং এ যখন তাকে আনছে মানে কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে বললো, কামাল ভাই আমাকে কেন আসামি করলো, আপনাকে কেন আসামি করলো, এই প্রশ্নের জবাব কে দেবে? আমরা কি কিডন্যাপের সাথে জড়িত ছিলাম? আমি উদ্ধার করার জন্য প্রক্রিয়া চালাইছি, আপনার সহযোগিতা করেছেন, আপনি সত্যিটা উদ্ঘাটন করেছেন। সেখানে মানে আপনার সাথে আমাদের একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছিল, আপনাকে আমার ছেলেফেলেরা মানে হত্যার জন্য, মারার জন্য বা আক্রমণ করার জন্য চেষ্টা করেছে, এটা আমি বন্ধ। হ্যাঁ, তবে ওইটা কিন্তু নাসির কিন্তু ওই সময় কঠোরভাবে যদি তাদেরকে নির্দেশ না দিত আমাকে হামলা থেকে মানে দূরে রাখার জন্য বা আমাকে হামলা না করার জন্য বা আমাকে যে উদ্দেশ্যে তারা যে হামলা করেছে হত্যার উদ্দেশ্যে, সেটা কিন্তু নাসির যদি ওই সময় কঠোরভাবে তাদেরকে সাবধান না করতো কিন্তু আমার আরো বড় ধরনের ঘটনা করতো। তো তার জন্য নাসির কিন্তু এখন বেঁচে আছে, নাসির কারাগার থেকে বাইরেছে। আমি যে কথাগুলো বলছি কিন্তু এটাই বলছি, এ তো মামলার আসামি যে কোনো কেউ যে কোনো টাইমে করতে পারে, কিন্তু সত্য ঘটনা কিনা এটা ইতিহাস প্রমাণ করবে। তো যাই হোক, আজকে অপরাধ কথার আমি এই যে অল্পর মধ্যে গল্প আকারে হয়তো বলতে পারতাম, অল্প করে গল্পের আকারে আমি কথাটা লেখালেখির মাধ্যমে করি। তবে এই মানে ঘটনার কিন্তু যদি আমি সত্যিকারে আরো যদি মানে অনুসন্ধানী বিবরণ দিতে যাই তাহলে অন্ততপক্ষে 2 ঘন্টা বিবরণ দিয়েও বয়ান দিয়ে শেষ করা যাবে না। যেহেতু আমি অপরাধ বিষয় কথাগুলো পর্ব হিসেবে করছি, আমি মনে করি আজকের এই পর্বে আমি শুধু 1997 সালের এবং এই যে দুবাইওয়ালা ফার্স্ট লাইশ মানে চালিতাতলী এলাকায়, যেখানে বর্তমান সাজ্জাদের এলাকা বা সাজ্জাদের বাবার নাম ছিল গনি কন্ট্রাক্টর, তাদের পার্শ্ববর্তী, যেখান থেকে কমিশনার লিয়াকতের সাথে তাদের আধিপত্য নিয়ে মানে এই পক্ষে বিপক্ষে গ্রুপিং শুরু হয়ে গেছিল, সেই এলাকার এই সালামও এখন বেঁচে আছে নিশ্চয়। এবং আমি হয়তো এই আমাদের অনুষ্ঠান যখন আমাদের চ্যানেলে, আমাদের টেলিভিশনে যখন প্রচার হবে, অবশ্যই সালামও নিশ্চয় এই অনুষ্ঠান দেখে সেই স্বীকার করবে যেহেতু আমি কিন্তু তাকে উদ্ধারের জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিলাম এবং তাকে উদ্ধার না শুধু অক্ষত অবস্থায় চাই যে তার যেন ক্ষতি না হয়। এবং ওসি কালাম সাহেব আবুল কালাম আজাদ অবসরে গিয়েছেন, তিনিও আমার অত্যন্ত বন্ধু, তিনিও হচ্ছে বেঁচে আছেন, তিনি কিন্তু আমার সহযোগিতায় নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি স্বীকার করেছেন যে এসআই
মানে হাশেম সাহেব রাউজন বাড়ি, তিনি ফরজ ওসি হয়েছেন, তার বিরুদ্ধে আমি একটা নিউজ করেছিলাম কুলগাতে। তিনি আমার প্রতি অসন্তুষ্ট ছিল, ও যে সাসিকে মানে ভাতিজা ছুরি মেরে মেরে ফেলছিল, ওইটার তিনি কিন্তু মানে সঠিক তদন্ত না করে আমি তার বিরুদ্ধে একটা নিউজ করে এবং সত্যিটা উদ্ঘাটন করেছেন। তখন হাসেম ভাইও আমার প্রতি একটু অসন্তুষ্ট ছিল। তো যাই হোক, আমি জানি না লিখতে গেলে পক্ষে যাবে বিপক্ষে যাবে, কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে এই পক্ষে আর বিপক্ষে কথা বলার জন্য নয়, মানে সাংবাদিকতা করতে গেলে, অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে ত্রিমুখী চতুর্থমুখী সমস্যায় সম্মুখীন হতে হবে, প্রশাসনের দোষমন হতে হবে, এবং পক্ষের যে সত্যের পক্ষে যারা থাকবে তাদের কিন্তু কিছুটা হাততালি দিলেও বিপক্ষের কিন্তু আক্রমণের শিকার হতে হবে, এবং মিথ্যা মামলা শিকার হতে হবে, অপপ্রচারের শিকার হতে হবে, এবং চাঁদাবাজি করার অভিযোগের শিকার মানে আপনাদের শিকার। এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে মানসিকভাবে, এবং সকাল থেকে তারপর দিন সকাল পর্যন্ত ধরে নিতে হবে একজন অনুসন্ধানী সাংবাদিকের কিন্তু জীবন যে কোনো মুহূর্তে সংকটময়, যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে। আমি পৃথিবীর অসংখ্য দেশে গিয়েছি, ক্রাইম সাংবাদিকতার কিন্তু নিদর্শন আমি অনুসরণ করেছি। ক্রাইম সাংবাদিকতা করতে গেলেই কিন্তু বিপদকে হাতের মধ্যে রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। আজকে যারা যেভাবে সাংবাদিকতা করেন না কেন, অনুসন্ধানী সাংবাদিকতা করে সত্য উদ্ঘাটিত করেন, এবং যেই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালায়, অসত্য চালায় নিউজ করার কারণে, আমি মনে করি আজকে নৈতিক দায়িত্ব হয়ে গেছে ওই যে যার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেই যে পত্রিকার হোক, যে টেলিভিশন হোক, যে চ্যানেলে হোক, সে একজন সাংবাদিক, সেই সত্যটা উদ্ঘাটন করছে কিনা সেটা দেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে এই অপরাধ কথা দ্বিতীয় পর্ব আমি শেষ করছি। মানে আগামী পর্বে আরো একটি আলোচিত ঘটনা নিয়ে, যেগুলো আমি আমার রিলেটেড কথা দিয়ে আমি শুরু করছি, কারণ আমি যেগুলোতে সম্পৃক্ত সেটাই বলছে। আবারও বলছে প্রশাসনকে, আমি এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো আপনারা রেকর্ড করে রাখবেন। আজ আমার টেলিভিশনের বা চ্যানেলের এই কথাগুলো কিন্তু রেকর্ড আজীবন থাকবে, যুগ যুগ থাকবে। কিন্তু আমার একটি শব্দ যদি অসঙ্গতি থাকে, মিথ্যা থাকে, এবং তখনকার সময়ের মধ্যে যদি আমার সাংবাদিকতার তথ্যগুলো অপরাধ জগতের যে সংবাদগুলো নিশ্চয় কোনো না কোনো জায়গায় সংরক্ষিত রয়েছে, প্রশাসনের কাছে রয়েছে, তখন আপনারা যদি একটু ঘেঁটে দেখেন তাহলে বুঝবেন কি সাহসের সাথে আমি কাজ করেছি, এবং সাহসের কাজ করতে গিয়ে বিপদের মুখোমুখি হয়েছি, অস্ত্রের মুখোমুখি হয়েছি, এবং হত্যার মুখোমুখি হয়েছি, কিন্তু সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছি মিথ্যা মামলার। এই মিথ্যা মামলার থেকে এখনো কিন্তু আমরা কেউ জয় পাচ্ছি না, হয়তো পাবো না, কিন্তু ভয় পাবো না, এবং বীরের মতো সাহসের সাথে কলম যুদ্ধ করে যাব। কলমের জবানবন্দি দিয়ে আমার কথা শেষ করব। আজকে এই পর্যন্ত বললাম, আর দিন অন্য কথা নিয়ে আমি আবারও আসবো। এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামী দিন কথা শোনার জন্য। আমাদের চট্টচিত্র, দি টুরিস্ট, আমাদের চট্টগ্রাম, আমাদের বাংলা এবং কথা টিভি মধ্যে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো যাচ্ছে। আপনারা চোখ রাখুন এবং সত্য তথ্য দিন। যেখানে অন্যায় সেখানে আমাদের টিম চলে যাবে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কাজ করে যাব। সেই যতই বাধা আসুক, সেই 97 সালের আমি যেমন হত্যার আসামি হয়েছি, সেটা আমি নির্ভয়ে যেমন কাজ করে গেছি, আগামীতেও কাজ করে যাব। সে কথা রেখে আজকের অপরাধ কথার দ্বিতীয় পর্ব শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস, সত্যের পাশে।